আচ্ছা, তাহলে আমরা যদি তো তোমরা যে রিকোয়েস্টটা করছিলে যে স্যার তড়িৎ রসায়নটা আমাদেরকে আবার একটু পড়ায় দেন, তাহলে আমি যদি তড়িৎ রসায়নটা আবার একটু পড়ায় দিই। তড়িৎ রসায়ন, তো দেখো তড়িৎ রসায়নে প্রথমেই আমাদের যেই সূত্রটা আছে সেটা হলো ফ্যারাডের প্রথম সূত্র। আচ্ছা, ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের প্রথম সূত্র। তো দেখো ফ্যারাডের প্রথম সূত্রে যেটা বলা হয়েছে, এই যে তোমরা চিনো, এটা হলো একটা তড়িৎদ্বার, এটা হলো একটা তড়িৎদ্বার। ধরো এই জায়গায় আছে কি জিঙ্ক সালফেট। এখন এই যে তড়িৎদ্বার দুইটা একজনের সাথে আরেকজনের কানেকশন দেওয়া হলো। তো তুমি জানো যে এই জায়গায় কি আছে, জিঙ্ক 2+ আছে, আর এই জায়গায় ধরো SO4 2- আছে, সালফেট দ্রবণ আছে। এটা যেহেতু প্লাস আর এটা যেহেতু মাইনাস, তাহলে পজিটিভ চার্জগুলো এই জায়গায় এসে জমা হবে, আর নেগেটিভ চার্জগুলো এই জায়গায় এসে জমা হবে। ঠিক আছে, নেগেটিভ চার্জগুলো এই জায়গায়, নেগেটিভ চার্জগুলো এই জায়গায় এসে জমা হবে। তো কোয়াইট কমন সেন্স, প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস আসবে প্লাসের কাছে। তাহলে এই যে জিঙ্ক 2+, সে হলো ক্যাটায়ন, জিঙ্ক 2+ হলো ক্যাটায়ন, ক্যাটায়ন যেখানে যায় সেটারে বলা হয় ক্যাথোড, আর অ্যানায়ন যেখানে যায় সেটারে বলা হয় অ্যানোড। ক্যাটায়ন যেখানে যায় সেটারে বলা হয় ক্যাথোড, অ্যানায়ন যেখানে যায় সেটারে বলা হয় অ্যানোড। তো অ্যানোডে জারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে। আমি আশা করি এটা তোমরা বুঝতেছো, যেহেতু তোমরা আগেও পড়ছো, এটা ওয়ান শট ক্লাস, বা তোমরা যেটা ওয়ান শট ক্লাস। তো এখানে কোনো বেসিক নিয়ে তেমন কোনো আলোচনা করা হবে না, বুঝতেই পারতেছো। জাস্ট পরীক্ষাতে সিকিউ অ্যান্সার করার জন্য যতটুকু প্রয়োজন। MCQ কিন্তু আমি কোনো কিছুই আলোচনা করতেছি না। MCQ যদি প্রয়োজন হয় তাহলে আলাদা একটা ক্লাস নিব। তো ক্যাথোডে কি ঘটে? বিজারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। তো এই জায়গায় দেখো অ্যানোডে জারণ ঘটে আর ক্যাথোডে কি ঘটে? বিজারণ ঘটে। তাহলে আমি যদি জারণ বিক্রিয়াটা লিখি, এই জায়গায় যে জারণ বিক্রিয়াটা, এই জারণ বিক্রিয়াটা যদি আমি লিখি, তাহলে দেখো এই যে SO4 2- সে কী করবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন গ্যাসে পরিণত হবে। আর যদি আমি এই জায়গায় বিজারণ বিক্রিয়াটা লিখি, এই জায়গায় যদি আমি কি বিজারণ বিক্রিয়াটা লিখি, তখন দেখো এই যে জিঙ্ক, সে কী করবে? জিঙ্ক 2+, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। সে কী করবে? দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে জিঙ্ক ধাতুতে পরিণত হবে, গ্রহণ করে জিঙ্ক ধাতুতে পরিণত হবে। ওই ধাতু ক্যাথোডের গায়ে জমা হবে। ওই ধাতুটা কি হবে? ক্যাথোডের গায়ে জমা হবে। ওই ধাতুটা ক্যাথোডের গায়ে এই যে জমা হচ্ছে, ক্যাথোডের গায়ে কি হবে? জমা হবে, ক্যাথোডের গায়ে জমা হবে। তো কি পরিমাণ ধাতু ক্যাথোডের গায়ে জমা হবে সেটা নিয়ে বিজ্ঞানী ফ্যারাডে কিছু সূত্র দিস। তো বিজ্ঞানী ফ্যারাডে বলছে যে W সমানুপাতিক কিউ, W সমানুপাতিক কিউ, মানে কি পরিমাণ ধাতু ক্যাথোডের গায়ে জমা হবে সেটা ওই অ্যানোডে কি পরিমাণ চার্জ আছে সেটার সমানুপাতিক। এখানে যত বেশি পরিমাণে চার্জ থাকবে, এখানে যত বেশি পরিমাণে চার্জ থাকবে তত বেশি পরিমাণে ধাতু ক্যাথোডের গায়ে জমা হবে। এখানে যত বেশি পরিমাণে চার্জ থাকবে তত বেশি পরিমাণে ধাতু ক্যাথোডের গায়ে জমা হবে। তাহলে এই জায়গা থেকে আমি যখন সমানুপাতিক চিহ্নটা উঠাইতে যাব, তখন আমি এই জায়গায় W = ZQ নিয়ে আসব। তাহলে এই Z দ্বারা কি বোঝায়? Z দ্বারা বোঝায় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা হলো এই যে Z = M/E/F। এই E দ্বারা কি বোঝায়? এই E দ্বারা বোঝায় তোমার, এই যে E দ্বারা বোঝায় তোমার ধাতুর চার্জ, ধাতুর চার্জ। E দ্বারা কি বোঝায়? E দ্বারা বোঝায় ধাতুর চার্জ। আর এই যে F, ফ্যারাডের ধ্রুবক, সেটা কত? 96,500 কুলম্ব। এটা তো বুঝতেই পারতেছো, আণবিক ভর। তাহলে তোমার যদি আমি বলি যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তোমার আমি বললাম যে কপার ধাতুর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করো। এই যে কপার ধাতুর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করো। তো কপারের আণবিক ভর হলো 63.5, আর কপারের যে চার্জ সেটা হলো 2 × 96,500। এটাই হলো কি কপার ধাতুর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আচ্ছা, তো ফার্স্ট ইয়ারের কেউই কিন্তু এটা বুঝবে না, এটা জাস্ট সেকেন্ড ইয়ারে যারা অধ্যায়টা আগেই পারে, জাস্ট এখন একটু রিভিশন দেওয়া দরকার, বা কতটুকু পড়া লাগবে সিকিউর জন্য, এটা যদি কেউ একটু গুছিয়ে দিত তাহলে এইভাবে গুছিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করতেছি। তাহলে তোমার যদি অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে বলে, তুমি প্রথমে অ্যালুমিনিয়ামের ভর বসাবা, আণবিক ভর বসাবা। অ্যালুমিনিয়ামের চার্জ হলো 3, আমরা জানি অ্যালুমিনিয়াম 3+ × 96,500। তাহলে এটা হবে কি অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো আমি যদি এই জায়গায় এটা বসায় দিই,
যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেডের জায়গায় যদি আমি বসাই দিই যে এম ডিভাইডেড বাই ই এফ ইন্টু কিউ, তখন সূত্রটা এরকম হয়ে যায়। এখন ডাব্লিউ সমান এম ডিভাইডেড বাই ই এফ ইন্টু কিউ, কিউর জায়গায় আমরা কিন্তু লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু আই টি। আমরা কিন্তু জানি যে কিউ ইজ ইকুয়াল টু কি আই টি। তাহলে আলটিমেটলি যে সূত্রটা দাঁড়ায় সেটা হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম আই টি ডিভাইডেড বাই ই এফ। তাহলে এটা হলো তোমার সূত্র। এটা কিসের সূত্র? এই সূত্রটা কিন্তু মনে রাখা লাগবে। এটা হলো তোমার কি পরিমাণ ধাতু ক্যাথোডের গায়ে জমা হবে সেটা নির্ণয়ের সূত্র। কি পরিমাণ ধাতু ক্যাথোডে জমা হবে, কি পরিমাণ ধাতু ক্যাথোডে জমা হবে সেটি বের করার সূত্র। কি পরিমাণ ধাতু ক্যাথোডে জমা হবে সেটি বের করার সূত্র হলো এটা, ডাব্লিউ সমান এমআইটি ডিভাইডেড বাই ইএফ। তাহলে দেখো এই সূত্রটা দিয়ে যদি আমরা আরও কিছু করি যে ডাব্লিউ সমান যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম আই টি ডিভাইডেড বাই ইএফ। এখন দেখো আমরা কিন্তু এটার এইভাবেও লিখতে পারি যে ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইজ ইকুয়াল টু আই টি ডিভাইডেড বাই ই এফ। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি এন ইজ ইকুয়াল টু আই টি ডিভাইডেড বাই ই এফ। তাহলে এই সূত্র দিয়ে তুমি বের করতে পারবা যে কয় মোল ধাতু ক্যাথোডের গায়ে জমা হয়েছে, কয় মোল ধাতু ক্যাথোডের গায়ে জমা হয়েছে। এখন আইটির জায়গায় তুমি আবার লিখতে পারো কিউ, আর এদিকে লিখতে পারো ই এফ। তাহলে এদিক দিয়ে তুমি আবার এটাও এই সূত্রটাও মনে রাখতে পারো যে কিউ সমান সমান এন ই এফ। তাহলে দেখো আমরা কিন্তু একটা সূত্র দিয়ে অনেকগুলো সূত্র বানাইলাম। তো আমার মতে তোমার এই সূত্রটা মনে রাখা উচিত যে কী পরিমাণ ধাতু ক্যাথোডের গায়ে জমা হয়েছে, আর এটা মনে রাখলেই হবে যে কী পরিমাণ চার্জ তোমার ওই যে ক্যাথোডে ছিল, কী পরিমাণ চার্জ ক্যাথোডে ছিল সেটাই হলো কিউ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এটা দিয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি পরের ভিডিওতে দিচ্ছি। আচ্ছা, তাহলে চিটাগাং বোর্ড, তাহলে আমরা যে সূত্রটা বললাম সেটা হলো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম আই টি ডিভাইডেড বাই ই এফ, এই সূত্রটা বললাম, ফ্যারাডের প্রথম সূত্র। এখন এই সূত্রটা দিয়ে আমাদের কি করা লাগবে? অঙ্ক করা লাগবে। তো একটা কাহিনী যদি আমি তোমাদেরকে বলি, কাহিনীটা মনে রাখবা। এই কাহিনীটা মনে রাখলে তুমি মোটামুটি সকল অঙ্ক পেরে যাবা। ধরো এই যে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে তুমি একটা দ্রবণ ঢাইলা দিছো। কি পরিমাণ দ্রবণ ঢালছো সেটা হলো ডাব্লিউ সমান এস এম ভি ডিভাইডেড বাই 1000। এই পরিমাণ তুমি দ্রবণ ঢালছো। ওই দ্রবণের ঘনমাত্রাও তুমি জানো, ধাতুর আণবিক ভরটা তুমি জানো, এরপরে তোমার এই জায়গায় যে আয়তনটা আছে ওই আয়তনটাও জানো। তাহলে কি পরিমাণ ঢাইলা দিছো তা তুমি জানলা। এখন কি এই জায়গায় একটা দ্রবণ আছে, জিঙ্ক সালফেট হতে পারে, কপার সালফেট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে এটা হলো স্টেপ 1। এটা হলো কি স্টেপ 1। তুমি যখন স্টেপ 2-তে গেছো, স্টেপ 2-তে গিয়ে তুমি কি করছো? এই জায়গায় যে তোমার আরেকটা এই যে পাত্রটা আছে, এই পাত্রের মধ্যে তুমি কি করলা? এই পাত্রের মধ্যে তুমি তড়িৎদ্বার ডুবাই দিলা। তো তুমি যখন তড়িৎদ্বার ডুবায় একটা ব্যাটারি অ্যাড করে দিছো, তখন ক্যাথোডের গায়ে ধাতুগুলা জমা হবে। এই যে ক্যাথোডের গায়ে ধাতুগুলা জমা হবে, কি পরিমাণ ধাতু ক্যাথোডের গায়ে জমা হবে সেটা হলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম আই টি ডিভাইডেড বাই ই এফ। তাহলে আমরা আমাদের বোঝার সুবিধার্থে এটারে ধরলাম 1 আর এটারে ধরলাম 2। তাহলে আমি যদি ধরি যে এই জায়গায় অ্যান্সার আসছে তোমার 200 গ্রাম, কথার কথা এই জায়গায় অ্যান্সার আছে 200 গ্রাম, আর কি পরিমাণ ধাতু ক্যাথোডের গায়ে জমা হয়েছে এটা আমি কথার কথা ধরে নিলাম 60 গ্রাম। তখন তুমি বলতে পারবা যে দ্রবণে অবশিষ্ট ধাতু, তো দ্রবণে কি পরিমাণ ধাতু অবশিষ্ট আছে সেটা হলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? W1 মাইনাস W2। তখন তুমি বলতে পারো দ্রবণে 140 গ্রাম ধাতু অবশিষ্ট আছে। এই যে 140 গ্রাম ধাতু অবশিষ্ট আছে, এই 140 গ্রাম ধাতুর ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে। এই যে 140 গ্রাম ধাতু যে অবশিষ্ট আছে, ওই 140 গ্রাম ধাতুর যে ঘনমাত্রা আগে ছিল কত? S। এই ঘনমাত্রাটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। তো এই চেঞ্জকৃত এই অবশিষ্ট যে ধাতু আছে, এই অবশিষ্ট ধাতুর ঘনমাত্রা যখন তোমার বের করতে বলবে, তখন তুমি বসাবা S প্রাইম ইজ ইকুয়াল টু কি? W ইন্টু 1000 ডিভাইডেড বাই M ইন্টু ভি। এই ডাব্লিউটা কিন্তু তুমি W1 মাইনাস W2 করে পাইছো, W1 মাইনাস W2 করে তুমি পাইছো S প্রাইম। এই S প্রাইমের যে ঘনমাত্রাটা, এই ঘনমাত্রাটা তুমি এখন বের করবা। তো আমরা যদি চিটাগাং বোর্ড 23-এর কোশ্চেনটা সলভ করে ফেলি, চিটাগাং বোর্ড 23 নাকি 25, সরি 25, চিটাগাং বোর্ড 25-এর কোশ্চেনটা আমরা সলভ করে ফেলি। দেখো চিটাগাং 25-এর প্রথমে যদি আমরা গ নাম্বার প্রশ্নটা সলভ করে ফেলি, এখানে বলছে উদ্দীপক পাত্রে 20 এম্পিয়ার বিদ্যুৎ তোমার 1 ঘন্টা 10 মিনিট চালনা করলে দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করো। দেখো
আমি যেই কথাটা বলছি সেম জিনিসটাই কিন্তু ওরাও বলছে। এখানে বি এর পারমাণবিক ভর হলো কত? 27। বি এর পারমাণবিক ভর হলো এই জায়গায় 27, নাকি বি এর পারমাণবিক সংখ্যা, ও সরি, পারমাণবিক সংখ্যা হইলো 27। তো পারমাণবিক সংখ্যা যদি 27 হয়ে থাকে, তাহলে পারমাণবিক সংখ্যা 27 কার? কবাল্টের পারমাণবিক সংখ্যা কত? 27। তো কবাল্টের পারমাণবিক সংখ্যা যদি 27 হয়ে থাকে, তো এখানে বলছে যে 20 এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা 10 মিনিট যাবত চালনা করলে দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা, মানে দ্রবণের ঘনমাত্রা যে পরিবর্তিত হবে সেটা বের করতে হবে। তাহলে আমি যে স্টেপটা তোমার শিখাইলাম, প্রথমে তোমার এটা আইডেন্টিফাই করতে হবে যে পাত্রে কি পরিমাণ দ্রবণ ছিল। তো সেটা যদি তুমি বের করো, সেটা হবে W1 ইজ ইকুয়াল টু SMV ডিভাইডেড বাই 1000, ডিভাইডেড বাই কত? 1000। তো প্রাথমিক অবস্থায় দ্রবণের যে ঘনমাত্রা সেটা দেখো তোমাকে দেওয়া আছে 0.8। আর কবাল্টের পারমাণবিক যেই ভর, দেখো কবাল্টের কিন্তু পারমাণবিক সংখ্যা ওনারা দিস, তোমার কিন্তু কবাল্টের পারমাণবিক ভর লাগবে। সেই ভর হলো তোমার 58.03, 58 পয়েন্ট কত? 03। কবাল্টের যে তোমার আণবিক ভর, এই আণবিক ভর হলো 58.03। এখন এই জায়গায় ভি এর ভ্যালু কত আছে দেখো, ভি এর ভ্যালু তোমাকে কি দিছে না? দেখো তো ভি এর ভ্যালু দিছে কত? 800 মিলিলিটার। 800 মিলিলিটার ডিভাইডেড বাই তোমার লিখতে হবে 1000। তাহলে এই জায়গা থেকে তখন তুমি যদি হিসাব নিকাশ করো, তখন ডাব্লিউর ভ্যালুটা পাওয়া যাও। তো ডাব্লিউর ভ্যালুটা তুমি কত পেলে? ডাব্লিউর ভ্যালুটা ধরো বাক্স 1 পাইলে। আমার সামনে ক্যালকুলেটর নাই, নাহলে আমি করে দিতাম, তোমরা ক্যালকুলেশনটা করে নিবা। তাহলে তুমি এই জায়গা থেকে বাক্স 1 পাইলে, এটা হলো কি W1 এর ভ্যালু। এখন তুমি যখন দুইটা তড়িৎদ্বার এই জায়গায় নিমজ্জিত করছো, তখন কিছু পরিমাণ ধাতু ক্যাথোডের গায়ে জমা হয়েছে। কি পরিমাণ ধাতু ক্যাথোডের গায়ে জমা হয়েছে সেটা হলো W2 ইজ ইকুয়াল টু MIT ডিভাইডেড বাই EF। তো এম এর ভ্যালু কত? 58.03 ইন্টু আই। দেখো এখানে কত এম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হয়েছে? 20 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হয়েছে। কতক্ষণ যাবত? 1 ঘন্টা 10 মিনিট যাবত। তো 1 আওয়ার, দেখো 1 আওয়ার 10 মিনিট, 1 আওয়ার 10 মিনিট যখন তুমি করবা, 1 ঘন্টায় 3600, এরপরে 10 এর যদি 60 দিয়ে গুণ করো, তো সব কিছু করলে তোমার 4200 আসবে। আর ই এর ভ্যালু কত? দেখো এখন এই যে হলো ধাতুর চার্জ। এখন কবাল্টের চার্জ সংক্রান্ত কোনো আইডিয়া কিন্তু তোমাদের নাই। কবাল্টের চার্জ হলো +5, তাহলে এদিকে লিখতে হবে 5 ইন্টু 96500। তাহলে এই জায়গায় আসে তোমার কত? বাক্স 2। তাহলে দ্রবণে অবশিষ্ট ধাতু, তো দ্রবণে কি পরিমাণ ধাতু অবশিষ্ট আছে সেটা হলো ডাব্লিউ। এই ডাব্লিউ হবে তোমার বাক্স 1 থেকে যখন তুমি বাক্স 2 বিয়োগ করবা, তখন তুমি পাবা বাক্স 3। এটা হলো দ্রবণে অবশিষ্ট ধাতু। এই যে দ্রবণে অবশিষ্ট ধাতুটা যে আছে, ওই ধাতুর অবশিষ্ট ধাতুর যে ঘনমাত্রা, তোমার কি ঘনমাত্রাটা, এই অবশিষ্ট ধাতুর ঘনমাত্রাটাই তোমার বের করতে বলা হয়েছে। তো সেটা হলো তোমার S প্রাইম ইজ ইকুয়াল টু W ইন্টু 1000 ডিভাইডেড বাই M ইন্টু ভি। তাহলে তুমি ডাব্লিউর জায়গায় কি বসাবা? ডাব্লিউর জায়গায় বাক্স 3 বসাবা ইন্টু 1000 ডিভাইডেড বাই এম এর ভ্যালু হলো তোমার 58.03। আর ভি এর ভ্যালু কিন্তু তোমাকে দিয়ে দিছিল 800 মিলিলিটার। এই 800 মিলিলিটার বসাইলেই তুমি বাক্স 4 পাবা। আর এটাই তোমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার।